আনন্দ, ফুর্তি, আলো ঝলমলে বছরের শেষ রাতটা একটা মেয়ের কাছে হঠাৎই হয়ে উঠল সবচেয়ে অন্ধকারচ্ছন্ন। মুহূর্তের মধ্যে এক নরপশু মেয়েটির নতুন বছরটিকে করে তুলল অভিশপ্ত। আইন চলে প্রমাণের পথে আর জীবন চলে অনুভূতির টানে, কিন্তু যখন এই দুই পথ একই বিন্দুতে এসে মেশে তখনই শুরু হয় এক নতুন লড়াই। বিচার কি শুধুমাত্র সওয়াল জবাবের খেলা, নাকি এক মেয়ের অস্তিত্বের অধিকার? আইন কি সবার জন্য সমান, নাকি ক্ষমতার দাপটে আদালতের কাঠগড়ায় বিচার শুধু টাকার কেনাবেচা? আমরা কথা বলবো এমন একটি ওয়েব সিরিজকে নিয়ে যেখানে একজন সাধারণ মেয়ের জীবন আর আদালতের মারপ্যাচ মিলেমিশে একাকার হয়ে গেছে। আজকের ভিডিওতে আমি এই সিরিজের পুরো কাহিনীটিকে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ মুহূর্তের টুইস্টটি আপনাদের মাথা ঘুরিয়ে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। 31 ডিসেম্বরের রাত। জয়িতা এলোমেলো পায়ে রাস্তার উপর উদ্ভ্রান্তের মতো হেঁটে চলেছে। ওর সাথে ধাক্কা খাচ্ছে। ও কিছু মনে করতে পারছে না। এই তো সবকিছু ঠিকই চলছিল, পার্টি চলছিল, ড্রিঙ্ক চলছিল। ও ড্রিঙ্ক করার আধ ঘন্টা পরের ঘটনা আর কিছুই ঠিকঠাক মনে করতে পারছে না। ও শুধু বুঝতে পারছে যে ওকে ধর্ষণ করা হয়েছে। কিছু আবছা ছবি বারবার ওর মাথায় ভেসে আসছে। ও ধর্ষকের মুখটাও মনে করতে পারছে না, শুধু ওর শরীরের উপর হওয়া অত্যাচার ফিল করতে পারছে। ওর খুব বমি বমি পাচ্ছে। গির্জার সামনের রাস্তায় এক জায়গায় বসে পড়ল জয়িতা। কিছুক্ষণ ওইভাবেই বসে থাকার পর ঘটনাক্রমে সেখানে এসে পড়ে রাজদীপ। রাজদীপ ওকে গাড়িতে তুলে বাড়ি পৌঁছে দেয়। এদিকে জয়িতার মা অনেকক্ষণ ধরে ওকে ফোনে পাচ্ছিল না বলে ভীষণ চিন্তায় ছিল ওর বাবা আর একমাত্র ভাই জিৎ। সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি ওদের। এমন সময় বিধ্বস্ত অবস্থায় বাড়ি ফিরল জয়িতা। পায়ে জুতো নেই, নিজের পরে যাওয়া পোশাকটাও নেই, চুল এলোমেলো, চোখের জলে কাজল ধুয়ে গেছে। ওর ওই অবস্থা দেখে প্রথমেই ওর ভাই জিৎ বলল, কি হয়েছে তোর? জয়িতা ওদের আস্তে আস্তে সবটা খুলে বলল। ওর মা তো রেগে আগুন। জয়িতাকে বলল, বারবার করে বলেছিলাম এসব পার্টিতে যাবি না। বিতানকে বলেছিস এই কথা? বিতান জয়িতার ফিয়ন্সে। জিৎ বলল, এবার কি করবি? তোর তো ধর্ষকদের মুখও মনে পড়ছে না বলছিস। পুলিশের কাছে গেলে কেচ্ছা হবে। আমি একটা সাধারণ সরকারি চাকরি করি, লোকেদের নানান প্রশ্নের উত্তর দেব কি করে? ধর্ষক তো নিশ্চয়ই এতক্ষণে সমস্ত এভিডেন্স ট্যাম্পার করে দিয়েছে। এই কেস তো কোর্টে দাঁড়াবেই না। জয়িতা বলল, তাও আমি থানায় যাব। আমার মনে হচ্ছে এটা আমার বস দিবাকর করণ ঝাই, যার শর্ট নাম ডিকে, তারই কাজ। ওই আমাকে রেপ করেছে, কিন্তু কেন যে ঘটনার সময় ওর মুখটা মনে পড়ছে না। জয়িতা একাই গাড়ি নিয়ে থানায় গেল। ও খুবই ডেসপারেট একজন মহিলা। থানায় গিয়ে ও লেডি পুলিশ অফিসারের খোঁজ করলো। তখন নতুন বছর শুরু হয়ে গেছে। 1 জানুয়ারি 4টে সাড়ে 4টে হবে। কিছুক্ষণ ওয়েট করার পর একজন লেডি অফিসার এলে জয়িতা বলল, আমি কোনো পুরুষকে আর বিশ্বাস করতে পারছি না। লেডি অফিসার বলল, কেন, কেউ মলেস্ট করেছে? জয়িতা ধীরভাবে বলল, না, রেপ। লেডি অফিসার বলল, আপনি ড্রাঙ্ক? জয়িতা বলল, হ্যাঁ, এই তো পার্টি চলছিল, তাই একটু ড্রিঙ্ক করেছিলাম। ওকেশনালি আমি ড্রিঙ্ক করি, কিন্তু তাতে আমি কোনোদিনই আউট হয়ে যাই না। কাল রাতের পার্টিতে কেউ নিশ্চয়ই আমার ড্রিঙ্ক স্পাইক করেছিল, আর আমার সন্দেহ সেটা আমার বস ডিকেই করেছে, কেননা ওই আমার ড্রিঙ্কটা বানিয়ে দিচ্ছিল। ওর বরাবরই গায়ে পড়া ভাব, সবসময় আমার সাথে ফ্লার্ট করার চেষ্টা করে। আমি অফিসে কনসিকিউটিভ 3টে টার্মে বেস্ট এমপ্লয়ের অ্যাওয়ার্ড পেয়েছিলাম। ডিকের ইচ্ছা ছিল সেটা আমি ওর সাথে সেলিব্রেট করি, কিন্তু কাল সকালে আমি সবার সামনে তাকে না করে দিয়েছিলাম। ও বলেছিল এই নাটা যেন আজ রাতের পার্টি অবধি বজায় থাকে। লেডি অফিসার বলল, যেটা পরে রয়েছেন সেটা পরে নিশ্চয়ই পার্টিতে যাননি। জয়িতা বলল, না, ওটা ছিঁড়ে গেছে। অফিসার বলল, ওটার কোনো ছবি আছে? জয়িতা বলল, ছিল আমার ফোনে, কিন্তু ঘটনার সময় প্রথমে কেউ আমাকে পিছন থেকে ধাক্কা দেয়, তখনই ফোনটা পড়ে গিয়ে ভেঙে গেছে। ওই পোশাকটা আমি তদন্তের জন্য নিয়ে এসেছি। লোকটা খুবই শক্তিশালী ছিল, আমার বাধা দেবার কোনো ক্ষমতাই ছিল না। অফিসার বলল, তাহলে ডিকে নয় বলছেন? আগের বয়ানের সাথে তো আপনার কথা মিলছে না। জয়িতা বলল, কিন্তু ডিকেই তো আমার ককটেলটা বানাচ্ছিল। আমি গত 4 বছর ধরে ডিকেকে সহ্য করছি। আগেও কমপ্লেন করেছিলাম রাজদীপ স্যারের কাছে। রাজদীপ ডিকের কো পার্টনার। আমি বলেছিলাম যে পার্টিতে যাব না। রাজদীপ স্যার বলেছিল যে আমি থাকবো, কোনো ভয় নেই। তখনই সেখানে ওসি অলোকেশ সরকার চলে আসে। এরপর আবার সবটা জয়ীকে বলতে বলে। জয়ী বলল, যখন পার্টি প্রায় শেষের মুখে, সবাই চলে যাচ্ছে, তখন আমি ওয়াশরুম গিয়েছিলাম। আমার পা টলছিল, যেটা আমার কখনোই হয় না। ডিকের বাড়ির টয়লেট মনে হয় দোতলায়, কারণ আমি ডিকের বাড়ি এই প্রথম গেলাম। ডিকে আমাকে ধরে ওয়াশরুমে নিয়ে যায়, বলে দরজার ছিটকানি দিও না, পড়ে গেলে তুলতে পারবো না। আমি বাইরে দাঁড়িয়ে আছি। বাথরুমে ঢোকার পরই কেউ আমাকে ধাক্কা দেয়, আর আমি তখন প্রায় অজ্ঞান হয়ে যাই। সবই বুঝতে পারলেও আমার হাত পা চলছিল না,
মাথা কাজ করছিল না। সবকিছুই আমার কাছে আবছা। যখন বেরিয়ে আসি তখন 3:10 বাজছিল, কিন্তু কার ঘড়ি ছিল জানি না। ওসি বলল, এবার আপনার বয়ানটা লিখুন। মানে একই বয়ান 3বার নেওয়া হলো, কারণ প্রত্যেকবারের কথায় কোনো অসঙ্গতি আছে কিনা দেখবে বলে। ওসি বলল, আপনার একটা উকিলের দরকার আপনার আইনি সুরক্ষার জন্য। এবার জয়িতা থানা থেকে বেরিয়ে সোজা রাজদীপের বাড়ি যায়। ওর স্ত্রী সেবন্তী একজন উকিল এবং জয়িতার কলেজ লাইফের বন্ধু। সেবন্তী জয়িতার সব কথা শুনে প্রথমে ভেবেছিল হয়তো মলেস্ট হয়েছে জয়িতা, তারপর ডিকে ওকে রেপ করেছে শুনে ও তো অবাক, কারণ রাজদীপ আর ডিকে আবার খুব ভালো বন্ধু, দুটো ফ্যামিলির মধ্যেও খুব ভাব। ওদিকে ওসিকে কেউ ফোন করে বলল যে ওই কোম্পানির অনাররা আমার বিশেষ পরিচিত, আপনি মিডিয়াকে অ্যাভয়েড করবেন। ওসি বলল, মেয়েটা তো স্যার আর ধর্ষকের মুখ চিনতেই পারছে না, এই কেস টিকবে বলে মনে হচ্ছে না, তবে মেয়েটা বড্ড জেদি। অন্যদিকে সেবন্তী জয়িতাকে একটা ঘরে নিয়ে গিয়ে রেস্ট নিতে বলল যে আর কিছুক্ষণ পরই সকাল হয়ে যাবে, কিন্তু জয়িতাকে চেঞ্জ করতে বা ওয়াশ করতে বারণ করলো এভিডেন্স প্রোটেকশনের জন্য, আর জল ছাড়া অন্য কোনো কিছু খেতে বারণ করলো। নিচে এসে সেবন্তী রাজদীপকে বলল যে অফিসে জয়ীর কোনো প্রফেশনাল রাইভালরি বা এমন কেউ যাকে ও রিজেক্ট করেছে বা অপমান করেছে সেরকম কেউ আছে। রাজদীপ বলল, আজ পার্টিতে ডিকে জয়ীকে খুব হ্যাম্পার করছিল, কিন্তু জয়ী খুবই অ্যারোগেন্স, যখন তখন যাকে তাকে যা কিছু বলে দেয়, কে কি ভাবলো পরোয়া করে না, সেজন্য অফিসে ওকে খুব একটা কেউ পছন্দও করে না। সেবন্তী বলল, সেই কারণেই তো সন্দেহের বাইরেও কেউ নয়। ওদিকে সকালে ওসি তার ফরেন্সিক টিম নিয়ে পৌঁছে গেছে ডিকের বাড়ি। অনেকক্ষণ বেল বাজানোর পর ডিকে দরজা খুললো। আমরা দেখি ডিকের মাথায় ব্যান্ডেজ। ওসি ভিতরে এসে বলল, সার্চ ওয়ারেন্ট আছে। ডিকে তো অবাক, বলল কেন? ওসি বলল, কাল আপনার পার্টিতে কজন ছিল? ডিকে বলল, জনা 20 তো হবেই, ওরা ওই 11:30 নাগাদ বেরিয়ে গেছে। ওসি বলল, সিসিটিভি আছে বাড়িতে? ডিকে বলল, ভিতরে নেই, গেটে আছে। কি হয়েছে বলুন তো? ওসি বলল, আপনার মাথায় কি হলো? ডিকে বলল, পড়ে গিয়েছিলাম, মনে হলো পিছন থেকে কেউ ধাক্কা দিল। ভোর 4টে নাগাদ জ্ঞান ফিরে, তখন দেখি সিঁড়ির ল্যান্ডিং এর নিচে পড়ে আছি। একটা ওষুধের দোকানের পুরনো কম্পাউন্ডার অনন্তবাবু, উনি এসেই ড্রেসিং করে দেন। এবার কি হয়েছে একটু বলবেন? ওসি বলল, আপনার অফিসের কর্মচারী জয়িতা চৌধুরী আপনার নামে ধর্ষণের অভিযোগ করে। ফরেন্সিক টিম বাথরুম সমেত সারা বাড়ি থেকে নানান এভিডেন্স নিয়ে চলে গেল, আর ডিকে কেউ থানায় যেতে বলল। ডিকে থানায় এসে বলল যে সবার আগে রাজদীপ বাড়ি চলে গিয়েছিল, ওর স্ত্রী সেবন্তী বাড়িতে একাই ছিল। সেবন্তী সিনিয়র অ্যাডভোকেট, সেশন কোর্টে প্র্যাকটিস করে, কিসব কেস নিয়ে একটু ঝামেলাই ছিল, তাই ও পার্টিতে আসতে পারেনি। আমি লাস্ট পার্টি থেকে সীমন্তকে যেতে দেখেছি, ঠিক তখনই জয়ী ওয়াশরুমে যেতে চাইলো। জয়ী আমার বাড়িতে প্রথম এসেছিল, ও জানতো না যে আমার ওয়াশরুমটা কোন দিকে। ওসি বলল, এই অবধি আপনাদের বয়ানটা মিলছে, তারপর বাকিটা সব অন্ধকার, আপনার সিমেন্ট স্পেসিমেন চাই। ওদিকে জয়ী তার উকিল সেবন্তীকে নিয়ে থানায় এসেছে। সেবন্তী জয়ীর সিজার লিস্ট, টেস্টিমনি আর এফআইআর কপি চাইলো। ডিকে হঠাৎ বেরিয়ে এসে বলল, আমাকে কথা বলতেই হবে। ডিকে বলল, জয়ী তুমি এটা কিভাবে করতে পারলে? সেবন্তী, রাজদীপ কোথায়? আমার ফোনটাও ওরা নিয়ে নিয়েছে। কিন্তু সেবন্তী বা জয়ী কেউই ডিকের সাথে কথা না বলে চলে গেল। এবারে দেখে ডিকের তরফ থেকে কেউ একজন ফোন করলো বিখ্যাত অ্যাডভোকেট মিস্টার ব্যানার্জিকে, বলল ডিকে কে তাড়াতাড়ি জামিন পাওয়াতে হবে। এখন লোকটা কে সেটা আমরা বুঝতে পারছি না, কিন্তু লোকটা যে বেশ পাওয়ারফুল সেটা বোঝা যাচ্ছে। পুলিশ, উকিল সবই ওর হাতের মুঠোয়। ওদিকে জয়ীর শরীর থেকেও সিমেন্ট স্পেসিমেন কালেক্ট করা হলো। তখনই যন্ত্রণায় জয়ীর মাথায় ভেসে উঠল একটি আংটি পরা হাত, যেটা ধর্ষকের ছিল। সেই হাতে পোখরাজের একটি আংটি ছিল। জয়ী চিৎকার করে উঠে বলল, এটা ডিকে, ওর হাতেই এরকম একটা আংটি আছে। এবার শুরু হলো কোর্টের প্রথম হিয়ারিং। সবাই কোর্টে জড়ো হয়েছে। প্রথমেই কাঠগড়ায় ডাকা হলো ডিকে কে। ও বলল, কাল পার্টিতে জয়ী স্বেচ্ছায় আমার বাড়ি এসেছিল। সকালে আমার মস্করার কারণে জয়ী আর আমার মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছিল, কিন্তু রাত্রে সেসব মিটে যায়। এরপর পার্টি যখন প্রায় শেষের দিকে, তখন দুটো ঘটনা ঘটে। আমি জয়ীকে তুলে নিয়ে গিয়ে ওয়াশরুমে যাই, কারণ ততক্ষণে ও বেশ ড্রাঙ্ক হয়ে গিয়েছিল, আর তারপর ওয়াশরুমের বাইরে পড়ে গিয়ে আমার মাথায় আঘাত পেয়ে আমি অজ্ঞান হয়ে যাই। এরপর আমার আর কিছু মনে নেই। ডিকের উকিল মিস্টার ব্যানার্জি বলল, কম্পাউন্ডার অনন্তবাবু তার বয়ানে বলেছে যে ডিকে তারপর অন্তত ঘন্টা 3 ওই অবস্থাতেই ছিল। ফরেন্সিক রিপোর্টও সেটাই কনফার্ম হয়েছে। এবার সেবন্তী ডিকে কে ক্রস এক্সামিন করতে উঠে এলো। সেবন্তী বলল, আপনি ফরেন্সিক রিপোর্টটা দেখেছেন? ওতে জয়ীর স্টমাক ওয়াশ করে যে যে মেটেরিয়াল গুলো পাওয়া গেছে, তার মধ্যে বাই উইস্কির অ্যামাউন্টটা খুব বেশি
বেশি ছিল, সাথে ফ্লু নাইট্রোজিপাম ট্যাবলেট। জয়ীকে ককটেলটা তো আপনি বানিয়ে দিচ্ছিলেন, তাই না? এবার জয়ীকে কাঠগড়ায় ডাকা হলো। মিস্টার ব্যানার্জি জয়ীকে বলল, ডিকে যখন আপনাকে ধরে ওয়াশরুমে নিয়ে যাচ্ছিল তখন আপনার কোনো অস্বস্তি হচ্ছিল? কোনো খারাপ জায়গায় টাচ অনুভব করেছেন আপনি? আপনি কোনো আপত্তি করেছিলেন? জয়ী বলল, না। মিস্টার ব্যানার্জি বলল, সেটাই তো, আপনার খারাপ লাগেনি, অস্বস্তি হয়নি, তাই আপনি আপত্তি করেননি। এরপর আপনি টয়লেটে ঢুকলেন, দরজাটা খোলা থাকলো। ডিকে কি বাথরুমের ভিতরে আপনার পিছনে ঢুকেছিল? জয়ী বলল, মনে নেই। মিস্টার ব্যানার্জি বলল, স্বাভাবিক, আপনি তো তখন ওষুধের ঘোরে ছিলেন। এরপর নানান আপত্তিকর প্রশ্ন করলে শ্রাবন্তী অবজেকশন জানায়। বিচারক তখন মিস্টার ব্যানার্জিকে ভিকটিমের উপর একটু সহমর্মিতা দেখাতে বলেন, সংযত হয়ে কথা বলতে বললেন। মিস্টার ব্যানার্জি বলল, আমার শুধু একটাই প্রশ্ন, যেটা কোনো উইকনেস টেস্টিমনিতে নেই। সেদিনকে ওনাকে যখন অন্ধকারে অত্যাচার করা হচ্ছিল, ওই পজিশনে উনি ধর্ষকের মুখটাই দেখতে পেলেন না? যদি সেটা নাই পারে, তবে কিসের ভিত্তিতে উনি আমার বন্ধু, আমার ক্লায়েন্ট দিবাকর বাবুকে অ্যাকিউজ করছেন? জয়ী কাঁদতে কাঁদতে বলল, আমার মুখটা মনে পড়ছে না। মিস্টার ব্যানার্জি বলল, ঠিক আছে, তাই বলে কাউকে দোষী সাব্যস্ত করার আগে কিছু তো আপনাকে মনে করতে হবে। আরো অন্য কিছু মনে করার চেষ্টা করুন, যেমন বাথরুমের রংটা কি ছিল, কমোড, টাওয়াল হোল্ডার, ক্যাবিনেট, এসবের রং কি ছিল। অনেকক্ষণ মনে করার চেষ্টা করার পর জয়ী বলল, মনে হচ্ছে নীল। মিস্টার ব্যানার্জি বলল, টাওয়ালটা কি রঙের ছিল? জয়ী বলল, সেটাও নীল। মিস্টার ব্যানার্জি বলল, না, ডিকের বাথরুম থেকে পাওয়া তথ্য অনুযায়ী ওগুলো সবই সাদা রঙের। আর কোনো টাওয়াল হোল্ডার সেখানে টাঙানোই ছিল না, সেটা একটা স্যুট ঝুলছিল, ওটাও সাদা রঙের। জয়ী উত্তেজিত হয়ে বলল, আমি বলছি তো আমার কিছু মনে পড়ছে না। সেবন্তী বিচারকের কাছে একটু সময় চাইল। বাইরে বেরিয়ে এসে সেবন্তী জয়ীকে মুখে চোখে জল দিয়ে একটু শক্ত হতে বলল, এই কেসে এরকম ধরনের প্রশ্ন অপোজিশন করবেই, ওদের উদ্দেশ্যই যে তুই ভয় পেয়ে কেস তুলে নে। এরপর আবার কাঠগড়ায় জয়ী দাঁড়ালে মিস্টার ব্যানার্জি প্রশ্ন করল, যখন তোমার জ্ঞান ফেরে তখন কি পোশাক পরে তুমি বেরোলে? জয়ী বলল, একটা টি শার্ট আর একটা 3/4 ট্রাউজার। টি শার্টটা ওয়াশরুমেই ছিল আর 3/4 ট্রাউজারটা ডিকের ঘরের ওয়ার্ডরোব থেকে নিয়েছিলাম। মিস্টার ব্যানার্জি বলল, বাহ, ওই অবস্থাতেও তুমি ডিকের ঘর খুঁজে ওয়ার্ডরোব পর্যন্ত পৌঁছে গেলে, আর ওয়াশরুমের বাইরে একটা জলজান্ত মানুষ পড়ে রয়েছে সেটা দেখতে পেলে না। কটা বাজছিল তখন? জয়ীর অনেক কষ্টে আবছা মনে পড়ল ওই ঘরটাতে একটা ঘড়ি ছিল, মনে হচ্ছে 3টে বাজছিল। মিস্টার ব্যানার্জি হেসে বলল, কিন্তু ডিকের বাড়িতে যে সিসিটিভিটা আছে তাতে দেখা যাচ্ছে জয়ী যখন ওই পোশাকে বেরিয়ে যাচ্ছে তখন বাজছে 1:15। মিস্টার ব্যানার্জি বলল, সেদিন সকাল থেকে আপনি কোথায় কোথায় গিয়েছিলেন? জয়ী বলল, প্রথমে অফিস, তারপর বিতানের বাড়ি, তারপর পার্টিতে। মিস্টার ব্যানার্জি বলল, তখন আপনাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছিল, তাই না? জয়ী বলল, হ্যাঁ। মিস্টার ব্যানার্জি বলল, কিন্তু ফরেনসিক টেস্টে দেখা যাচ্ছে আপনার সিমেন স্যাম্পেলে দুজনের স্পাম পাওয়া গেছে, একটা বিতানের কিন্তু অন্যটা ডিকের নয়, যাকে আপনি অ্যাকিউজ করছেন। ডিকের শরীরেও তো কোনো ক্ষত চিহ্ন নেই, আপনার শরীরেও কোনো চিহ্ন নেই। শ্রাবন্তী বারবার অবজেকশন জানালেও এরকম কুরুচিকর প্রশ্ন মিস্টার ব্যানার্জি করেই যাচ্ছিল, যাতে করে কোর্টে প্রেজেন্ট থাকা জয়ীর বাবা, ভাই এবং ফিয়োন্সে বিতান বাইরে বেরিয়ে গেল। মিস্টার ব্যানার্জি বলল, জয়ী সেদিন একটা মন গড়া গল্প নিয়ে থানায় গিয়েছিল ডিকেকে হেনস্থা করার জন্য। ও এটা প্ল্যান করেই করছে, হয়তো ডিকের উপর জয়ীর কোনো পার্সোনাল রাগ ছিল। বাড়ি ফেরার সময় জয়ীর আবার মনে পড়লো সেই আংটির কথা। ও সেবন্তীকে সেটা জানালো। সেবন্তী বলল, ওরকম আংটি তো অনেকের হাতেই থাকে, রাজদীপের হাতেও তো ওরকম একটা পোকরাজের আংটি আছে। কথাটা বলেই সেবন্তী কেমন জানি চুপ করে গেল। ওর মনে একটা খটকা ঢুকলো, তাহলে কি রাজদীপ? ডিকের স্ত্রী পৃথা দুটো পোখরাজের আংটি রাজস্থান থেকে এনেছিল ডিকে আর রাজদীপের জন্য। সেবন্তী বাড়ি এসে লকার খুলে দেখলো রাজদীপের আংটিটা ওখানে রয়েছে, কিন্তু রাজদীপ তো এটা পড়েছিল, খুলে কখন রাখলো, আর খুলে রাখলোই বা কেন? জিজ্ঞেস করলে রাজদীপ বলল, ওটা খুবই বসে গিয়েছিল, মনে হয় মোটা হয়ে যাচ্ছে। এদিকে বাড়িতে বাবা মায়ের সাথে কথা বলছিল জয়ী। বিতান এসে জয়ীর ভাইয়ের ঘরে মিউজিক শুনছিল। সেখানে মিউজিক প্লেয়ারে একটা টিউন বাজছে, যেটা শুনে জয়ীর মনে পড়লো একটা লাইটারের কথা। ও সাথে সাথে শ্রাবন্তীকে ফোন করে বলল, ডিকে তো সিগারেট খায় না, কিন্তু ঘটনার দিন ওয়াশরুমের বাইরে একটা লাইটার থেকে পরিচিত এই টিউনটাই আমি শুনতে পাচ্ছিলাম। শ্রাবন্তী ওকে একবার ওর কাছে যেতে বলল। শ্রাবন্তী তারপর বলল, তোর কি কি মনে পড়ছে বলতো? জয়ী বলল, একটা আংটি, লাইটারের ওই টিউনটা, আর একটা জন্তুর মুখোশ, আর একটা ঘড়ি চার্চের নিচ থেকে দেখেছিলাম, আর একটা গন্ধ যেটা বারবার পাচ্ছিলাম। জয়ী বলল, কিন্তু ডিকে সিমেন্ট স্যাম্পেলটা মিলছে না কেন? আর
সেদিন বাথরুমে রাখা জিনিসগুলো এবার সব নীল দেখছিলি কেন? জয়ী বলল, পুলিশ সেখান থেকে আর কি কোনো এভিডেন্স পাচ্ছে না? শ্রাবন্তী বলল, নিশ্চয়ই পাচ্ছে, কোনো হেয়ার স্যাম্পেল বা হাত পায়ের ছাপ, হয়তো কেউ সেগুলো ট্যাম্পার করিয়ে দিচ্ছে। এবার শ্রাবন্তী ওর বন্ধু কাম সাইকিয়াট্রিস্ট ডক্টর মণিময়ের কাছে জয়ীকে নিয়ে গেল। ডক্টর মণিময় একটা পেন তুলে জয়ীকে জিজ্ঞেস করলো, এটা কি দেখছেন? জয়ী বলল, একটা ফাউন্টেন পেন। মণিময় বলল, তার পাশে বসে থাকা আমি বা বাকি জিনিসগুলোকে দেখলেন না? জয়ী বলল, হ্যাঁ, এবার দেখলাম। মণিময় বলল, না, এগুলোও আপনি আগেও দেখেছেন, কিন্তু সজ্ঞানে দেখেননি। সেগুলো আপনার মস্তিষ্কে ঢুকেছে, সেগুলোও আপনার স্মৃতির অংশ, যেগুলো হঠাৎ হঠাৎ আপনার চোখের সামনে ভেসে উঠছে, ট্রিগার করছে, যেমন ওই আংটির ভিজুয়াল বা মিউজিকটা। এবার আপনার ভালো করে মগজটাকে হাতড়ে আরো অনেক কিছু খুঁজে আনতে হবে। সেক্সুয়াল অ্যাসল্ট একটা বিরাট ট্রমা একজন মহিলার কাছে। সেই ট্রমা আপনাকে সেদিনের ঘটনায় পৌঁছাতে দিচ্ছে না। ও নিজের মতো করে কিছু দৃশ্য তৈরি করে নিচ্ছে। যেমন ধরুন, ডিকের বাড়ি থেকে বেরোনোর সময় আপনি দেওয়ালের ঘড়িতে রাত 1:30টার টাইমটা দেখলেন, তারপর রাস্তায় 3টের সময় গির্জার ঘড়িটা দেখলেন। এবার আপনার স্মৃতি আপনাকে 1:30টার ঘড়িটার কাছে ফিরিয়ে নিয়ে যেতে চাইছে না, তাই আপনি বারবার করে 3টের গির্জার ঘড়িটাই দেখছেন। এরকম অনেক কিছুই হচ্ছে আপনার সাথে। এবার মণি ওদের চা খেতে দিল। চাটা খাবার সাথে সাথেই জয়ীর আবার একটা ট্রিগার হলো, সেই গন্ধটা। জয়ী বলল, এই চায়ের গন্ধটা আমি সেদিন পেয়েছিলাম। মণিময় বলল, এটা তো ক্যামোমাইল টি। জয়ী সেবন্তীকে বলল, ক্যামোমাইলের পারফিউমও হয় জানো, ছেলেদের জন্য। ঠিক এই গন্ধটাই আমি সেদিন পাচ্ছিলাম। সেবন্তী আবার একটু অবাক হয়ে বলল, ক্যামোমাইল? এদিকে অফিসে ডিকের দিকে সবাই কেমন অদ্ভুত ভাবে তাকাচ্ছে। রাজদীপ বলল, অফিসে ফ্রেন্ড সার্কেলে মুখ দেখানো যাচ্ছে না রে। ডিকে বলল, তুইও বিশ্বাস করিস যে আমি জয়ীকে ধর্ষণ করেছি? রাজদীপ বলল, তুই তো ওর সাথে ফ্লার্ট করতিস। ডিকে বলল, নিজেকে না প্রমাণ করা পর্যন্ত দেখছি কেউই বিশ্বাস করবে না। রাত্রে বাড়িতে বসে সেদিনের ঘটনাগুলো ভালো করে মনে করার চেষ্টা করছিল জয়িতা। তখনই ওকে ফোন করে কেউ ডাকলো। একটা ফাঁকা জায়গায় গিয়ে জয়ী দেখলো সেই লেডি পুলিশ অফিসার ওকে ডেকেছে। ডিকের বাথরুমে, তারপর সিসিটিভিতে পাওয়া অনেক এভিডেন্সই ওসি ট্যাম্পার করেছে, কোর্টে পেশই করতে দেয়নি। সেগুলোর একটা করে কপি অফিসার জয়ীর হাতে দিয়ে বলল, এগুলো তুমি তোমার উকিলকে দেখাবে। ওদিকে সেবন্তী গেছে ডিকের বাথরুমে, কি সব ভালো করে দেখলো ও। আজ কোর্টের বাইরে সেবন্তী মিস্টার ব্যানার্জিকে জিজ্ঞেস করলো, স্যার, আপনার কি মনে হচ্ছে জয়ী সত্যি রেপড হয়েছে? মিস্টার ব্যানার্জি সবচেয়ে পছন্দের জুনিয়র হলো এই সেবন্তী। সে বলল, অবশ্যই হয়েছে, তবে যাকে ও সন্দেহ করছে ঘটনাটা সে ঘটায়নি। কোর্টের ভিতরে মিস্টার ব্যানার্জি এবার ওসি অলোকেশ বাবুকে কাঠগড়ায় ডাকলো। বলল, জয়ী প্রথম রাতে কি বলেছিল আপনাকে? ওসি বলল, প্রথম থেকেই ও ডিকেকে দোষী বলেই চলেছে, যদিও একটাও তথ্য প্রমাণ ডিকের বিরুদ্ধে যায়নি। আমি বাথরুমে সেরকম কোনো এভিডেন্সও পাইনি। আমার মনে হয় মহিলা সবই নাটক করছে। এবার জয়ীর অফিস কলিগদের ডেকে জিজ্ঞেস করলে ওরা সবাই জয়ীকে বদমেজাজি অহংকার মেয়ে বলল। এবার অনন্তবাবুকে ডাকা হলে সে বলল, সেদিন দেখেছিলাম ওর বাড়ির দোতলায় ক্রিস্টেলের স্ট্যাচুটায় রক্ত লেগেছিল, আর ডিকের কপালেও ক্রিস্টেলের কুচি লেগেছিল। এবার সেবন্তী কাঠগড়ায় ডেকে নিল মণিময়কে। সেবন্তী ওকে জিজ্ঞেস করলো যে মেডিকেল সায়েন্স রেপ ট্রমা নিয়ে কি বলে সেটা আদালতকে জানাতে। মণি বলল, এই ট্রমা মানুষের মগজকে এলোমেলো করে দিতে পারে। এই সময় ভিকটিমের বয়ান অসংলগ্নও হতে পারে। সেবন্তী বলল, তাহলে ভিকটিমের স্থান কাল পাত্রের হিসাবটাও গুলিয়ে যেতে পারে? মণি বলল, হ্যাঁ, অবশ্যই পারে। সেবন্তী বেশ কিছু তথ্য প্রমাণ আর সাক্ষ্যের ভিত্তিতে আদালতের কাছে একটা অনুমতি চেয়ে নিয়ে বলল, টেস্ট ভার্সেস দিবাকর করঞ্ঝাইয়ের কেসে প্রধান অভিযুক্ত মানে ডিকের বদলে অন্য একজন পসিবল মানুষকে শ্রেবন্তী ডাকতে চায়। বিচারক আদেশ দিলে সবাইকে অবাক করে দিয়ে শ্রেবন্তী এবার রাজদীপকে ক্রস এক্সামিনের জন্য কাঠগড়ায় ডেকে নেয়। পরের সিনে আমরা দেখি সেই লেডি অফিসারের দেওয়া ডকুমেন্টস গুলো দেখে শ্রেবন্তী বুঝেই গিয়েছিল যে ডিকে নয়, বরং রাজদীপই হলো জয়ীর সেই ধর্ষণকারী। তার সমস্ত প্রমাণ এই ডকুমেন্টসে রয়েছে। ভীষণ কাঁদছিল শ্রেবন্তী। জয়ী বলল, আমি কেস তুলে নেব শ্রেবন্তী দি। শ্রেবন্তী বলল, না, আমি ওর মুখোশ খুলেই ছাড়বো। তাছাড়া একজন রেপিস্টের সাথে আমি সংসার করব কি করে? এবার ফিরে আসি কোর্টে। শ্রাবন্তী বলল, আসল কালপ্রিট ডিকে নয়, তাই ওর শরীরে কোনো ক্ষত পাওয়া যায়নি।
ফরেনসিক রিপোর্ট অনুযায়ী প্রায় ১ ঘন্টার উপর ডিকে অজ্ঞান হয়ে পড়েছিল। সেটাও ঠিক, কারণ অকুস্থলে তখন প্রেজেন্ট ছিল অন্য একজন মানুষ, যে এই ঘটনাটা ঘটিয়েছে। জয়ীর মোবাইল ঠিক করিয়ে জানা গেছে ঘটনার সঠিক সময়, যা এতক্ষণ আমাদের কারোরই জানা ছিল না। রাত ১টা বাজতে ৮ মিনিটে ঘটনাটা ঘটেছিল, কারণ আমার আগের ফোনটা রাত ১২টা ৫২-তে ভেঙে গিয়েছিল। জয়ী বলল, ফ্লু নাইট্রোজেপাম ট্যাবলেট, যেটা আমি ভেবেছিলাম ডিকে স্যার আমার ড্রিঙ্কে দিয়েছে, আসলে সেটা আমার ড্রিঙ্কে মিশিয়েছিল রাজদীপ স্যার। আমি সেদিন আমার উকিল শ্রেবন্তীদির ড্রয়ারে সেই ট্যাবলেট দেখেছি, যেটা শ্রেবন্তীদি প্রতিদিনই খায় ডক্টর মণিময়ের প্রেসক্রিপশন অনুযায়ী। তৃতীয়ত, বারবার আমার মনে পড়ছে সেই গন্ধটা যেটা সেদিন আমি পেয়েছিলাম। সেটা ছিল কেমোমাইল মেল পারফিউমের গন্ধ, যেটা রাজদীপ স্যার প্রতিদিনই লাগিয়ে অফিসে যেত। শ্রাবন্তী বলল সেটা আমি ওকে গিফট করেছিলাম। তারপর সেই পোখরাজের আংটিটা, যেটা রাজদীপের হাতে ছিল না ঘটনার পরদিন থেকেই। আর ডিকে স্মোক করে না, স্মোক করে রাজদীপ, আর ওর লাইটারের মিউজিকটাই সেদিন বাথরুমের বাইরে বাজছিল, যেটা শ্রীবন্তীদির গাড়িতে পাওয়া গেছে। সেদিন সবার আগে রাজদীপ পার্টি ছেড়ে বেরিয়ে গেলেও পরে আবার ও সেবন্তীর গাড়ি নিয়ে ফিরে আসে, সেটা সিসিটিভিতে স্পষ্ট দেখা যাচ্ছে। কিন্তু এসব এভিডেন্স কারো কথাই ওসি অলোকেশ বাবু কোর্টে পেশ করেনি, বরং কালপ্রিটের কথায় সমস্ত প্রমাণ মিটিয়ে দিয়েছে। আর সেদিন সবকিছু জয়ী নীল দেখছিল, কারণ সেদিন বাথরুমে নীল রঙের লাইট জ্বলছিল, যেটা সেবন্তী সেদিনে গিয়ে দেখে এসেছে। সবকিছু প্রমাণ হয়ে গেলে কান্নায় ভেঙে পড়ল রাজদীপ। এবারও স্বীকার করে সেই কাজটা করেছে। ও ইনসিকিউরিটিতে ভুগছিল। রাজদীপ বলল, অফিসে জয়ীর পারফরমেন্স খুবই ভালো ছিল, আর আমি দেখছিলাম ডিকে জয়ীকে বেশ পছন্দ করছে। তাই ভেবেছিলাম ও যদি আমাকে সরিয়ে ওকে পার্টনার করে নেয়। মজায় মজায় ডিকে কয়েকবার একথা আমাকে বলেও ছিল, তাই আমি ভয় পেয়ে গিয়েছিলাম। সেজন্য এভাবে আমি জয়ীকে বদনাম করে ডিকে কে ফাঁসিয়ে দিতে চেয়েছিলাম। মহামান্য বিচারক সমস্ত স্বীকারোক্তি শুনে প্রথমে ডিকে কে বেকসুর খালাস করে দেন, তারপর রাজদীপকে জুডিশিয়াল কাস্টাডিতে নেওয়ার অর্ডার দেন। কোর্ট মুলতবি হবার পর একে একে সবাই জয়ীর কাছে ক্ষমা চাইল। তারপর ধীরে ধীরে বেরিয়ে গেল কোর্টরুম থেকে। শুধু পড়ে রইল রাজদীপ আর শ্রেবন্তী। তো বন্ধুরা, এখানেই কাহিনীটিকে শেষ করা হয়েছে। যদি আমার ভিডিও এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট করার অনুরোধ রইল। তবে আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।